আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 12 নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে পাশ করেছে বাংলায় 65 জন, আর উভয় বিষয়ে তার মানে বাংলা এবং ইংরেজি এই উভয় বিষয়ে পাশ করেছে 48, এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি, আশা করি যে কি কি ডাটা দেওয়া আছে। এখন দেখো কতে আমি দুইটা অঙ্ক রাখছি, একটা হচ্ছে কয়েদ 1, কয়েদ 2। এই যে কয়েদ 1 এটা হচ্ছে তোমাদের একেবারে নতুন বইয়ের যে নতুন বই সেটা হচ্ছে এটা ইনক্লুড করা হয়েছে, আর কয়ের 2 এটা হচ্ছে পুরাতন বইয়ের কতে। এখন কথা হচ্ছে দুইটা অঙ্কই কেন করব, আমি তো যেহেতু নতুন বইতে ক এটা দেওয়া আছে তাহলে এটাই করব আমি, এটা এক্সট্রা দরকার কি এটা। আমি বলবো তোমাদের সাজেস্ট করব যে এটা অবশ্যই এর পাশাপাশি পুরাতন বইয়ের যে কতে ছিল অঙ্কটা অবশ্যই তোমাদের করতে হবে। কেন করতে হবে? কারণ যখন তোমাদের এখান থেকে কোশ্চেন হবে বোর্ড পরীক্ষাতে এসএসসি তে, তখন কিন্তু তোমাদের এই যে বইতে ক নম্বরে এটা আছে বলে যে এটাই আসবে ব্যাপারটা এরকম না। এই ধরনের একটা কোশ্চেন ধরো এখান থেকে সেট করলো, করে বললো উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে এটা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তখন তুমি যদি এই জিনিসটা না শেখো তাহলে কিন্তু ওই জায়গায় ধরা খাবে। এই জন্য আমি দুইটা অঙ্কই রাখছি, যেখানে ক্রমজোড়ের অঙ্কটা তো তোমরা এমনিই পারো, কারণ ক্রমজোড়ের অঙ্ক কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। আর এখানে ভেন চিত্রের মাধ্যমে কি প্রকাশ করতে হয় সেটাও শিখবা। তাহলে তোমাদের এখান থেকে যেই ধরনের কোশ্চেনই হোক না কেন কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা প্রথমে ক্রমজোড়ের অঙ্কটা দিয়ে শুরু করি। তাহলে আমরা 12 ক 1 এই অঙ্কটা ক্রমজোড়ের অঙ্ক, আর ক্রমজোড় তার মানে ক্রমের জোড় দেওয়া আছে। ক্রমজোড়ের একটা সূত্র আছে, সূত্রটা কি দেখো, এখানে এক জোড়া সংখ্যা দেওয়া আছে বা রাশি দেওয়া আছে, এখানেও এক জোড়া সংখ্যা বা রাশি দেওয়া আছে, এবং মাঝখানে আছে একটা সমান চিহ্ন। মনে রাখতে হবে এর প্রথম অংশ, তার মানে এর প্রথম যে সংখ্যা বা প্রথম রাশি দেওয়া আছে সমান সমানের পরে যে এক জোড়া দেওয়া আছে তার প্রথম অংশ সমান হবে। মানে এর প্রথম অংশ সমান এর প্রথম অংশ, এর দ্বিতীয় অংশ সমান এর দ্বিতীয় অংশ। দেখো মাঝখানে কিন্তু কমা দিয়ে কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছে কোনটা প্রথম আর কোনটা দ্বিতীয়। আশা করি বুঝতে পেরেছো যে কোনটার সাথে কোনটা মিলবে বা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে ক্রমজোড়ে? 1, x+y is equal to 2x minus y, 5। এটা আমাদের দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ে কি বলছি, এর প্রথম অংশ সমান এর প্রথম অংশ। আমরা লিখতে পারি ক্রমজোড়ের সূত্রানুসারে অথবা শর্তানুসারে, তুমি যেটাই লিখো না কেন। ক্রমজোড়ে আমি ধরো লিখলাম সূত্রানুসারে, অথবা তুমি শর্তানুসারেও লিখতে পারো। ওকে, এই শর্তানুসারে কি হবে? 1 সমান সমান 2x মাইনাস ওয়াই, এর প্রথম অংশ সমান এর প্রথম অংশ এটা। এখন আমি যদি ধরো 2x মাইনাস ওয়াই কে এই পাশে নিয়ে আসবো, 1 কে ওই পাশে নিয়ে যাবো, একটু সাজাই লিখবো জাস্ট। 2x মাইনাস ওয়াই সমান সমান 1, পুরো সেট ধরে এই পাশে নিয়ে আসছি, পুরো সেট ধরে ওই পাশে নিয়ে গেছি, এই জন্য কিন্তু প্লাস মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবার দ্বিতীয় অংশ আছে, এর দ্বিতীয় অংশ সমান এর দ্বিতীয় অংশ। আবার x+y সমান সমান 5, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আশা করি বুঝতে পেরেছো যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করলাম বা কিভাবে এখান থেকে লিখলাম। ওকে, এখন আমাদের কিন্তু অ্যান্সার করতে বলছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে গেলে দেখো এই সমীকরণ আর এই সমীকরণের এই যে প্রথম সমীকরণ ওয়াই আছে মাইনাস আর দ্বিতীয় সমীকরণ ওয়াই আছে প্লাস, এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে ফেলি তাহলে কিন্তু যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই আলটিমেটলি কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কি শুধু এক্স এর মান থাকতেছে। তাহলে শুধু এক্স থাকলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা করব কি, যোগ করব। তাহলে 1 নং সমীকরণের সাথে
2 নং সমীকরণ যোগ করি, অথবা সংক্ষেপে লিখতে পারতে সমীকরণ 1 যোগ 2। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল 2x মাইনাস ওয়াই সমান সমান 1, আর 2 নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই সমান সমান 5। যেহেতু যোগ করতেছি তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, 2x আর একটা x যোগ করলে কয়টা x হচ্ছে? টোটাল 2টা x আর একটা x, 3টা x। এই পাশে 5 আর 1 6। ওকে, এবার দেখো এই 3টা x এর সাথে গুণ আকারে আছে, আমি যদি সমান সমান ওই পাশে নিয়ে যাই ভাগ হবে, তাহলে x সমান সমান 6 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করো, 3 দুগুণা 6 থাকতেছে কত? 2। তাহলে অতএব x সমান সমান 2, আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি। এখন দেখো y এর মানটা কিভাবে পাবো? এই x এর মানটা আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই x এর মানটা, তাহলে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাচ্ছি। আর দুইটা সমীকরণের ভিতরে দেখো দেখতে ছোট হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে এখানেই আমরা বসাই দিই x এর মানটা। তাহলে এবার লিখতে পারি যে x এর মান 2 নং সমীকরণে বসাই। ওকে, 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে x এর মান কত আসতেছে? 2। 2 প্লাস ওয়াই সমান সমান 5। এই টুটার আগের চিহ্ন কি আছে? প্লাস আছে, তাহলে এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে? সে মাইনাস, তাহলে y সমান সমান 5 মাইনাস 2 সমান সমান 3। তাহলে অতএব y সমান সমান 3। দেখো আমরা কিন্তু অলরেডি মান পেয়ে গেছি x এবং y এর মান। এখন কিভাবে লিখতে হবে? এখানে যেহেতু বলছে x, y এবং দুইটা ব্র্যাকেট দ্বারা প্রকাশ করছে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, তো সেম ওইভাবে অ্যান্সারটা লিখতে হবে। কিভাবে? অতএব নির্ণেয় x, y সমান সমান x এর মান 2, y এর মান 3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ক নম্বরের এই ক্রমজোড় অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা ক টুটা দেখি। ক টুতে আমাদের কি বলছে দেখো, বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। কি কি তথ্য দেওয়া ছিল? আমাদের 100 জন শিক্ষার্থী দেওয়া আছে, বাংলায় পাশ করছে 65 জন, উভয় বিষয়ে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে 48, আর উভয় বিষয়ে ফেল করছে 15। এই তথ্যগুলোই তো দেওয়া আছে, এই তথ্যগুলো আমাদের ভেন চিত্রে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি যে ভেন চিত্রে প্রকাশ করতে গেলে ভেন চিত্র হয় কি? একটা আয়তক্ষেত্র। এই যে একটা আয়তক্ষেত্র লিখলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেন চিত্র। এখন ভেন চিত্রের মধ্যে আমাদের কত ধরনের ডাটা দেওয়া আছে দেখো, দুইটা সাবজেক্টের কথা বলা আছে, বাংলা এবং ইংরেজি। যেইগুলা সেগমেন্টের কথা বলা হবে সেইগুলা এক একটা বৃত্ত হবে, যে বাংলার জন্য একটা বৃত্ত, ইংরেজির জন্য একটা বৃত্ত। আবার এই দুটা বৃত্ত হবে পরস্পর ছেদি, একটা বৃত্ত আর একটাকে ছেদ করবে। কেন? কারণ উভয় বিষয়ে পাশ আছে, তার মানে উভয় বিষয় রিলেটেড, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে যারা পাশ করছে। যদি তুমি ছেদ না করো, তার মানে ধরো আমি লিখলাম বাংলা আর ইংরেজি, আমি ধরো এটাকে বি দ্বারা আর এটাকে ই দ্বারা প্রকাশ করলাম, যে বাংলায় পাশ করছে, ইংরেজিতে পাশ করছে। এখন উভয় বিষয়ে পাশ করছে তাদেরকে কোথায় দেখাবা? এ তো শুধু বাংলা শুধু ইংরেজি, উভয় বিষয়ে পাশ করতে গেলে অবশ্যই তাদের মধ্যে একটা কমন জায়গা থাকবে, যে দেখো এই জায়গার মধ্যে বাংলাও আছে, আবার এই জায়গার মধ্যে ইংরেজিও আছে, তার মানে এই জায়গাটুকু যারা বাংলা এবং ইংরেজি উভয়ে পাশ করেছে। এই জন্যই এখানে যে দুইটা বৃত্ত হবে, এই দুইটা বৃত্ত অবশ্যই পরস্পর ছেদি হবে। ওকে, তাহলে আমরা দুইটা বৃত্ত আঁকি। এই যে দুইটা বৃত্ত আঁকলাম, তাহলে এই বৃত্তটাকে আমরা দিলাম বি দ্বারা প্রকাশ করলাম, এটা ধরো বাংলায় পাস করেছে। এই বৃত্তটাকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম, তার মানে ইংরেজি। ওকে, আর টোটাল যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে আমরা যে কোনো একটা এস দ্বারা প্রকাশ করতে পারি, অথবা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, কারণ ইউ কে আমরা সার্বিক সেট বলি। তাহলে একে ধরো আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যদি সংখ্যা বসাই আমরা, তাহলে ইউ সমান সমান আমরা কত বসাইতে পারবো বলতো? এখানে 100 বসাইতে পারবো, কারণ টোটাল ইউ হচ্ছে টোটাল সেটটা, টোটাল সেটে কতজন শিক্ষার্থী ছিল? 100 জন শিক্ষার্থী ছিল। ওকে, এই জায়গাটা হচ্ছে কমন, তার মানে বাংলায়ও পাস করেছে, ইংরেজিতেও পাস করেছে। বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে কতজন দেখো তো? 48 জন। তাহলে এখানে আমরা বসাবো কত? 48। ওকে,
এই দুইটা বৃত্তর বাইরের যে অংশটা এটা হচ্ছে কোনো বিষয়ে পাশ করেনি। তার মানে ধরো এরা বাংলায় পাশ করেছে, ইংরেজিতে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে। এই যে এই দুইটা বৃত্তর মধ্যে যেগুলো আছে, বৃত্তর বাইরে যে অংশটা আছে এরা কি কোনো বিষয়ে পাশ করতে পারেনি। তারা কোনো বিষয়ে পাশ করতে পারেনি এমন শিক্ষার্থী কিন্তু 15 জন দেওয়া আছে। বাইরে কতজন দিতে পারি? বাইরে 15 দিতে পারি। ওকে, ডাটা কিন্তু বসানো হয়ে গেছে আমাদের। এখান থেকে আরো একটা ডাটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে টোটাল বাংলায় ছিল কতজন দেখো তো, 65 জন। আমাদের দিয়ে আসলে বাংলায় পাশ করেছে 65 জন। এই বাংলার ভিতরে দেখো আবার উভয় বিষয় আছে, উভয় বিষয় চলে গেছে কতজন, 48 জন। তার মানে এরা বাংলায়ও পাশ করেছে, ইংরেজিতেও পাশ করেছে। তাহলে এই অংশটুকু, এরা এই অংশটুকু হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে। শুধু বাংলায় কারা পাশ করেছে, টোটাল বাংলায় যারা পাশ করছিল সেখান থেকে উভয় বিষয় যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে এরা শুধু বাংলায় পাশ করেছে। যে 65 থেকে 48 বাদ বিয়োগ করো, 7, 1, 17। তাহলে এই অংশটুকু হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে তারাই 17 জন। এটাই হচ্ছে ভেন চিত্রের প্রকাশ আমাদের যে ডাটাগুলো দিয়ে আছে। এখান থেকে তোমাদের অবগতির জন্য একটা কথা বলি, তোমরা অনেক সলিউশনে দেখবা এই অংশটাতে 65 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 48, আবার এখানে দেওয়া আছে 65। এইটা যদি 65 কেও দেয় এখানে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই অংশটা তো শুধুমাত্রই বাংলায় পাস, শুধু বাংলায় পাস করেছে। তাহলে বাংলায় এখানে ধরো শুধু বাংলায় 65 জন পাস করেছে, উভয় বিষয়ে আবার 48, তাহলে কত হচ্ছে, 100 ছাড়াই চলে গেছে না? কিন্তু আমার টোটাল শিক্ষার্থীর সংখ্যা তো 100। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে কিন্তু এই অংশটুকুতে 65 দেওয়া যাবে না। ওকে, এখন এটা তো আমরা ভেন চিত্রে প্রকাশ করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রকাশ করছি। এবার এই যে প্রকাশ করছি এগুলো একটু কথায় লিখবো আমরা। আমরা লিখতে পারি যে, ধরি কি ধরছি, প্রথমে ইউ ধরছি কি এই ভেন চিত্রের, তাই না? তাহলে ধরি ভেন চিত্রের আয়তক্ষেত্রটি মোট শিক্ষার্থীর সংখ্যা যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে, ইউ দ্বারা প্রকাশ বা চিহ্নিত করা হয়েছে। কি করছি প্রথমে, যে ভেন চিত্রের আয়তক্ষেত্র এটা হচ্ছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা, এখানে আমরা কি দ্বারা চিহ্নিত করছি, ইউ দ্বারা, এটা লিখলাম। আর কি করছি, যে বাংলায় ও ইংরেজিতে পাস করা শিক্ষার্থীদের যথাক্রমে বি ও ই দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে বাংলায় ও ইংরেজিতে পাস করা শিক্ষার্থীদের বি ও ই দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটা কিন্তু আমরা জাস্ট যে অক্ষরগুলা দিয়েছি এখানে সেগুলাই লিখলাম। এখান থেকে যে ডাটাগুলো আমরা পেয়েছি সেগুলা একটু সংক্ষেপে লিখি, সেটা হচ্ছে তাহলে অতএব নাম্বার অফ ইউ, এই নাম্বার অফ ইউ আমরা কত পেয়েছি, 100 পেয়েছি, এই যে টোটাল। ওকে, নাম্বার অফ বি, তার মানে বাংলায় পাস করেছে, এখানে কিন্তু বলেনি শুধু বাংলায়, এরা কিন্তু হচ্ছে বাংলায় পাস করেছে। নাম্বার অফ বি কত, 65। আশা করি এটাও বুঝতে পেরেছো। ওকে, তারপরে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই সমান সমান 48। এরা কারা, যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে, তাদের সংখ্যা কত, 48। আর একটা জিনিস আমরা পেয়েছি এখান থেকে 15, সেটা হচ্ছে কোনো বিষয়ে যারা পাস করেনি। দেখো কোনো বিষয়ে যারা পাস করেনি তাদের সেটটাকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, বি ইউনিয়ন ই তার প্রাইম সেট। তার মানে বি ইউনিয়ন ই কি, বি ইউনিয়ন ই হচ্ছে যে কোনো একটা বিষয় অথবা উভয় বিষয় পাস। আর ইউ থেকে যে কোনো একটা এবং উভয় বিষয় পাস করা যদি শিক্ষার্থী বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে, তার মানে ইউ কি ছিল, ইউ ছিল হচ্ছে 100 টোটাল শিক্ষার্থী। এখান থেকে যদি আমরা বলি যে যে কোনো এক বিষয়ে পাস অথবা উভয় বিষয়ে পাস বাদ, তাহলে থাকবে কারা, উভয় বিষয় ফেল। সেই উভয় বিষয় ফেলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রাইম দ্বারা। কারণ প্রাইম মানে কি, ধরো এ প্রাইম সমান সমান কি হবে, ইউ মাইনাস এ, ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ হবে। তাহলে বি ইউনিয়ন ই এর প্রাইমটা মানে কি, তার মানে হচ্ছে ইউ মাইনাস
বি ইউনিয়ন ই। ইউটা কি ছিল? প্রাইম। টোটাল সেটটা, টোটাল সেট তার মানে এখানে 100 জন, 100 থেকে বিয়োগ করতেছে কি বি ইউনিয়ন ই। বি ইউনিয়ন ই কি? যে কোনো এক বিষয়ে পাস অথবা উভয় বিষয়ে পাস। যে বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি উভয় বিষয়ে ফেল। আশা করি বুঝতে পেরেছো যে কেন আমি প্রাইম দিলাম একে। ওকে, তাহলে এই যে বি ইউনিয়ন ই তার প্রাইম, এই সংখ্যা আমরা পেয়েছি কত? 15। ডাটাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি এবং ভেন চিত্রে দেখানো হয়ে গেছে। এটাই হচ্ছে কটুর অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা খতে চলে যাই। খতে কি বলছে দেখো, বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। অলরেডি কিন্তু আমরা একটা ডাটা এখানে লিখে ফেলেছি, সেটা হচ্ছে শুধু বাংলায় পাস করেছে। এখন আমাদের লাগবে কি শুধু ইংরেজিতে পাস করেছে কারা, তাদের ডাটা খুব সহজে আমরা নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ। এর প্রথম কাজ কি, কতে আমরা যে ডাটাগুলো পেয়েছি এখান থেকে এই ডাটাগুলো আমরা লিখবো খতে, যে ক হতে প্রাপ্ত। তাহলে আমরা ভেন চিত্রটা মুছে ফেলি। তাহলে আমরা লিখতে পারি খতে প্রথমে যে ক হতে প্রাপ্ত নাম্বার অফ ইউ সমান সমান 100, নাম্বার অফ বি সমান সমান 65, নাম্বার অফ বি ইন্টারসেক্ট ই সমান সমান 48। ওকে, আর কি পেয়েছি? নাম্বার অফ বি ইউনিয়ন ই তার প্রাইম সমান সমান 15। এই ডাটাগুলো আমরা ক হতে পেয়েছি। ওকে, আমি তোমাদের ভেন চিত্রটা তোমাদের সুবিধার জন্য কোন আরেকটু এঁকে রাখি, তাহলে এখান থেকে দেখে দেখেও তোমরা বুঝতে পারবা সহজে। ওকে, আমাদের এটা আর এটা বের করতে বলছে। 17 কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। কিভাবে বের করেছি বলতো? শুধুমাত্র বাংলায় পাস, টোটাল বাংলায় যারা পাস করেছিল সেখান থেকে বাদ দিছি কি যারা উভয় বিষয়ে পাস করেছে সেটা। তাহলে শুধু বাংলায় পাস আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব শুধুমাত্র বাংলায় পাস করেছে, শুধুমাত্র বাংলায় পাস করেছে সমান সমান কারা করেছে সেইটা আমরা বের করব কিভাবে? নাম্বার অফ বি। মানে বি তে কি ছিল? যারা বাংলায় টোটাল বাংলায় পাস করেছে, এখান থেকে বাদ দিতে হবে নাম্বার অফ বি ইন্টারসেক্ট ই, তারপরে যারা উভয় বিষয়ে পাস করেছে। টোটাল বাংলায় পাস করছিল যারা, সেখান থেকে যদি আমরা উভয় বিষয়ের পাসটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? শুধু বাংলায় পাস করেছে কারা, সেটাই আমরা লিখেছি সূত্রের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ বি পাচ্ছি কত? 65, 65 জন টোটাল বাংলায় পাস করেছিল। সেখান থেকে আবার উভয় বিষয়ে আছে কত? 48। তাহলে 65 থেকে 48 চলে গেল উভয় বিষয়ে, বাকি যারা থাকলো এরা শুধু বাংলায়। কতজন? 17 জন। ওকে, তাহলে শুধু বাংলায় যারা পাস করেছে এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি? শুধু ইংরেজিতে পাস। এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, নাম্বার অফ বি তো আমাদের দেওয়া ছিল যে টোটাল কতজন বাংলায় পাস করেছে। এই জন্য আমরা কিন্তু সহজে বের করতে পারছি যে টোটাল বাংলায় এতজন পাস করছিল, সেখান থেকে উভয় বিষয় বাদ দিয়ে দিলাম। কিন্তু টোটাল ইংরেজিতে কতজন পাস করেছে এটা তো দেওয়া নেই। যদি এটা দেওয়া থাকতো তাহলে টোটাল ইংরেজিতে কতজন পাস করেছে সেখান থেকে আমরা উভয় বিষয়ে পাসটা বাদ দিয়ে দিতাম, দিলে আমরা শুধু ইংরেজিতে পেয়ে যেতাম। কিন্তু এটা কিন্তু আমাদের দেওয়া নেই যে টোটাল ইংরেজিতে কতজন পাস করেছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো তো, আমাদের এই 15 জন ফেল করেছে, তাই না? তাহলে যে কোনো এক বিষয় অথবা উভয় বিষয়ে পাস করেছে কতজন? টোটাল শিক্ষার্থী ছিল 100 জন, 15 জন ফেল। এই যে বাকি যে 85 জন, এই 85 জন বাংলায় পাস করেছে অথবা উভয় বিষয়ে পাস করেছে অথবা ইংরেজিতে পাস করেছে, তাই না? তাহলে আমাদের কাজ কি এখন? এই যে 85 জন মানে যে কোনো এক বিষয়ে অথবা উভয় বিষয়ে পাস করেছে যে 85, সেটা বের করা। এটা কিন্তু আমরা মুখে মুখে বের করতে পারছি, কিন্তু দেখাতে তো হবে। তাহলে সেই সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আমরা লিখতে পারি নাম্বার অফ, আমরা জানি নাম্বার অফ বি ইউনিয়ন ই। এই বি ইউনিয়ন ই কি? যে কোনো এক বিষয়ে পাস অথবা উভয় বিষয়ে পাস, তার মানে এরা পাস করেছে হয় যে কোনো একটা সাবজেক্টে অথবা উভয় সাবজেক্টে। মানে কি এর সূত্রটা বিশ্লেষণ করলে আসবে নাম্বার অফ ইউ টোটাল সংখ্যা, সেখান থেকে ফেল করেছে যারা, তাহলে ফেল করেছে কারা? নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম, এরা ফেল করেছে।
টোটাল সংখ্যা থেকে ফেল করা, দুই বিষয়ে ফেল করেছে তাদের বাদ দিয়ে দিলাম, তাহলে যারা থাকবে এরা কোনো না কোনো বিষয়ে পাস করেছে। তাহলে এখানে কত দেখো তো, নাম্বার অফ ইউ 100 মাইনাস 15, তাহলে কতজন পাচ্ছি আমরা? 85। এই 85 জন হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস করেছে, হয় বাংলায় পাস করেছে, অথবা ইংরেজিতে পাস করেছে, অথবা উভয় বিষয়ে পাস করেছে। এখন দেখো, এই 85 থেকে আমি যদি শুধু বাংলায় পাস করেছে কতজন বাদ দিই এবং উভয় বিষয়ে কতজন পাস করেছে বাদ দিই, বাকি যারা থাকবে এরা শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে। আমি কি বলেছি আবার বলি, এই 85-র মধ্যে কারা কারা আছে? শুধু বাংলায় পাস করেছে তারা আছে, শুধু ইংরেজিতে পাস করেছে তারাও আছে, আবার উভয় বিষয়ে পাস করেছে তারাও আছে। মানে 85 থেকে শুধু বাংলায় যারা পাস করেছে তাদের বাদ দিয়ে দিই, উভয় বিষয়ে যারা পাস করেছে তাদেরও বাদ দিয়ে দিই, তাহলে পাবো কাদের? শুধু ইংরেজিতে যারা পাস করেছে। আমরা লিখতে পারি অতএব শুধু ইংরেজিতে পাস করে, শুধু ইংরেজিতে পাস করেছে কারা? 85। এই যে নাম্বার অফ বি ইউনিয়ন ই, এর মান কত? 85। আমরা যদি সূত্রটা বিশ্লেষণ করে লিখি, আমরা পুরো সূত্রটাই লিখি, নাম্বার অফ বি ইউনিয়ন ই। এখান থেকে বিয়োগ হবে কি দেখো তো, নাম্বার অফ, এই যে উভয় বিষয়ে যে পাস ছিল সেটা হচ্ছে বি ইন্টারসেক্ট ই, এটা। আর শুধু বাংলায় পাস করেছে যারা, শুধু বাংলায় পাস করছিল কতজন? 17 জন। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তোমরা যদি মন চাও যে আমি সূত্র লিখবো না, আমি জাস্ট সংখ্যা লিখবো, সেটাও পারো। কিভাবে করবা সেটাও দেখাই। যে সূত্র তো আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে শুধু ইংরেজিতে পাস করেছে যারা, তারা হবে কি, টোটাল পাস করেছিল উভয় বিষয়ে বা এক বিষয়ে 85, এখান থেকে বিয়োগ হবে কি, শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস কারা? 17। ওকে, আবার বিয়োগ হবে কি, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস কত? 48। তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে 48 আর 17 কত হয়? 65। 85 মাইনাস 65, তাহলে বাদ দিলে কত থাকে? 20। এই 20 জন শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে, এই যে সেই 20 জন। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এবং দেখো এটা ক্যালকুলেট করলে 48 আর 20 কত? 68, 68 আর 17 কত? 85। 85 জনই কিন্তু এই যে কোনো না কোনো বিষয়ে পাস করেছে, আর বাকি 15 জন কোনো বিষয়ে পাস করতে পারেনি। আশা করি তোমরা খ নম্বরটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে গ নম্বর। গ নম্বরে কি বলছে দেখো, বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তার মানে উভয় বিষয়ে পাস করেছে যারা, সেই সংখ্যা কতজন? 48। আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কত? 15। এই দুটি সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করতে হবে, করে সেই সেটটার, সেই দুইটা সেট হবে, সেই দুইটা সেটের সংযোগ সেট নির্ণয় করতে হবে। খুবই সহজ। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি কি, উভয় বিষয়ে পাস 48 জন আর উভয় বিষয়ে ফেল 15 জন। লিখতে পারি যে উভয় বিষয়ে পাস 48 এবং উভয় বিষয়ে ফেল, সরি উভয় বিষয়ে ফেল, হ্যাঁ 15, এটা তো দেওয়াই আছে। এখন আমরা এই সেটের একটা নাম ধরে নেব। তার মানে এই যে উভয় বিষয়ে পাস 48, 48-এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে, তাই সেই গুণনীয়কের একটা সেট হবে, সেই সেটটার একটা নাম দিব। তাহলে আমরা লিখি, ধরো যে ধরি 48 এর মৌলিক গুণনীয়কের সেট, ধরে নিলাম এ। 48-এর মৌলিক গুণনীয়কের সেট ধরছি এ, এবং এই যে 15 এর মৌলিক গুণনীয়কের সেট, 15 এর মৌলিক গুণনীয়কের সেট ধরে নিছি বি। একটা কথা তোমাদের একটু মনে করাই দিই, যে সেট কখনোই ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা যাবে না। তার মানে এখানে যদি আমি লিখতাম গুণনীয়কের সেট ছোট হাতের অক্ষরে হবে না, সবসময় সেট প্রকাশ করতে হবে ক্যাপিটাল লেটার দ্বারা, বড় হাতের অক্ষর। তুমি যে কোনো অক্ষর ধরতে পারো, এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর ধরতে পারো, কিন্তু সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ধরতে হবে। তাহলে এই দুইটা গুণনীয়কের সেট আমরা ধরে নিছি আর বি। এবার এখন কাজ কি, 48-এর মৌলিক গুণনীয়ক বের করা। তাহলে আমরা দেখো লিখতে পারি না এইভাবে, 48 সমান সমান আমরা কি লিখতে পারি দেখো,
48কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই না? 2 দ্বারা ভাগ করা যায়। ওকে, তাহলে দুই দুই হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে খেয়াল রাখতে হবে, মৌলিক গুণনীয়ক যেহেতু বসে, তাহলে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সেগুলো কি হবে, অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 48 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যাই হচ্ছে 2। 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 24। 24 দুগুণে 48। দেখো 24 ও জোড় সংখ্যা, তাহলে একেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 12 দুগুণে 24। দেখো 12 ও জোড় সংখ্যা, একেও 2 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12। দেখো 6 ও জোড় সংখ্যা, একেও 2 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না। 48 এর মৌলিক গুণনীয়ক গুলো কিন্তু আমরা পেয়ে গেছি। 48 কে কিভাবে লেখা যায় দেখো তো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1 2 3 4 3। এটা হচ্ছে 48 এর মৌলিক গুণনীয়ক পেয়ে গেছি। আমরা লিখতে পারি অতএব এ সমান সমান 48 এর মৌলিক গুণনীয়ক এসে। এর মানটা কি দেখো তো, 2 2 2 2 3। 48 এর মৌলিক গুণনীয়ক কি সেগুলা লিখছি, সেগুলা সেট আমরা পেয়ে গেলাম। ওকে, এখন কাজ কি 15 মৌলিক গুণনীয়ক বের করা। তাহলে আমরা লিখতে পারি 15 সমান সমান, তাহলে এখানে যদি আমরা একইভাবে 15 গুণনীয়ক গুলা বের করি, 15 একটি বিজোড় সংখ্যা, তাহলে প্রথম ছোট বিজোড় মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দিয়ে দেখতে হবে 15 কে ভাগ করা যায় কিনা, যায়। 3 দিয়ে তুমি যদি 15 কে ভাগ করো, 3 5 15, তাহলে কত আসতেছে দেখো তো, 3 আর 5, 5 মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, তাহলে 15 কে লেখা যায় 3 গুণিত 5। তাহলে অতএব বি, যেহেতু এর গুণনীয়কের সেট আমরা ধরছিলাম বি, বি সমান সমান কি লেখা যায় দেখো তো, 3 আর 5। ওকে, দুইটা সেট আমরা পেয়ে গেছি। আমাদের কি বলছিল, দুইটি সেটের সংযোগ সেট নির্ণয় করতে হবে। দুইটি সেটে কি করতে হবে, সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব সংযোগ সেট মানে কি, ইউনিয়ন, এ ইউনিয়ন বি। এখন দেখো একটা সেটের মধ্যে, এই যে সেটের উপাদান, একই উপাদান যদি অনেকগুলা থাকে, তাহলে কি আসলে নেওয়া যুক্তিযুক্ত কিনা? তার মানে আমরা যখন সংযোগ সেট নির্ণয় করি, তখন একই উপাদান অনেকগুলো আছে, আমরা কি সবগুলা নিই নাকি একই উপাদান একটা নিই? একই উপাদান কি আমরা একটা নিই না? তাহলে এখানে এই যে 2 অনেকগুলো আছে, পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, 2,3 এটা লিখতে পারি না? কারণ এই মৌলিক গুণনীয়ক 2 আর 3, 2 অনেকগুলো আছে ঠিক আছে, কিন্তু 2 তো 4টে আছে, 4টে রূপই তো একই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন এ ইউনিয়ন বি, তাহলে এর মান আমরা কি পাচ্ছি, 2 আর 3, ইউনিয়ন বি, বি এর মান আমরা কত পাচ্ছি, 3 5। সংযোগ সেট না, দুইটা সেট মিলে একটা সেট হবে, তাহলে 3 দেখো দুইটা আছে, দুইটা তো আর নিতে পারবো না, আসবে কয়টা, একটা, তাহলে 2 3 আর 5। এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আজকে এই পর্যন্তই। আর আমাদের মূল বইয়ের যেহেতু অঙ্ক শেষ, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করা শুরু করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।